এই যে ডক্টর ইউনূস কত বড় একটা ক্রাইম করছে, আসিফ মাহমুদ একটা আপাদ মস্তক একটা দুর্নীতিগ্রস্ত একটা ছেলে। এরা তো মদ মাস্তান। এই যে নির্বাচনে একটা শয়তানি করবে, নির্বাচনে এই ইসলামী ব্যাংক দিয়ে একটা ভন্ডুল করবে, নির্বাচন ভোট চুরি করবে, সেই ভোট চুরি করার জন্য তারা এই 5,000 লোককে বাদ দিছে। তাদের বাইরের লোক থাকলে এই ভোট চুরিটা ফাঁস হয়ে যাবে। আপনারা তো জুলাই যোদ্ধা, আপনারা একদম সম্মুখ সারির আমাদের দেখা, আপনাদের পেছন সারির যোদ্ধারাই এখন যদি নীলা মার্কেটে হাঁসের মাংস না পায় ওয়েস্টিনে ডিনার করতে যায়, আপনি কি সেদিকে যান কিনা? আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির যে অভিযোগ এই সরকারের সময়, মানে লাগাতার লাগামহীন এখন পর্যন্ত আসছে দুর্নীতির অভিযোগ, কারো বিরুদ্ধে কোনো তদন্ত হয় না, এবং দুর্নীতি সরকারি অফিস আদালতে আগে যা মানুষ তাই দেখে, বরঞ্চ সারা দেশে কোনো একটা উন্নয়নের একটা ঈদ পর্যন্ত গাথা বন্ধ। কি উন্নতি হয়েছে 1 বছরে 1.5 বছরে যায় না, কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে আপনারা কথা বলেননি গত 1-1.5 বছরে। আপনারা তারপরে ওনাকে গিয়ে কমিশন যে সমর্থনটা দিয়েছেন, তুমি এখন বলছে এখানে যারা গেছে যে আলাপ হয়েছে এটাই ঐকমত্য। তাহলে এই দায়িত্ব আপনাকে নিতে হবে যে দুর্নীতির এই যে বাংলাদেশ দুর্নীতিতে এত নিমজ্জিত হলো, কত টাকা বাইরে গেছে এই সময়টার মধ্যে, শেখ হাসিনা পাঠিয়েছে, তার সরকারের সময় গেছে, এখন কি অবস্থা দুর্নীতি, এবং আপনারা এই জায়গাটাই কেন নিশ্চুপ? জি, ভালো বলেছেন। আসিফ মাহমুদ একটা আপাদ মস্তক একটা দুর্নীতিগ্রস্ত একটা ছেলে, যে তার দুর্নীতি ঢাকার জন্য, চাঁদাবাজি ঢাকার জন্য নীলা মার্কেটের হাঁসের কথা বলেছে, এবং এরপর থেকে আমরা নীলা মার্কেটের হাঁস নিয়ে পড়ে আছি। সে যে চাঁদাবাজি করতে গুলশানে গেছে, এটা বাদ দিয়ে আমরা নীলা মার্কেটের হাঁস নিয়ে গবেষণা শুরু করেছি। আমাদের এতটুকু বুদ্ধি লোপ পেয়েছে যে ছিল কোন জায়গায় আলোচনা, ও চাঁদাবাজি করতে গেছে ওখানে বাইক নিয়ে, ওইটাকে আমরা বলছি নীলা মার্কেটের হাঁসের ইস্যু হয়ে গেছে। তো এটাই হলো আসিফ মাহমুদের একটা ছোট বয়স, অনেক বুদ্ধি এবং কৌশলে নির্বাচন করবে। সরকারি বরাদ্দ 300-400 কোটি টাকা সে নিজ এলাকায় নিয়ে, নিজ উপজেলায় নিয়েছে। আমি তো ওখানে 17টা উপজেলা আছে কুমিল্লায়, ঠিক আছে, তাই না? 17টা উপজেলা আছে, অনেকগুলো নির্বাচনে আসন আছে। তো আমি কুমিল্লার নাগরিকদেরকেই বলছি যে আপনাদের এক উপজেলায় 400 কোটি টাকা বরাদ্দ পাইলো, আর এক উপজেলায় 10 কোটি টাকা বরাদ্দ পাইছে। আপনারা নিজ উপজেলার মানুষরাই বৈষম্যের শিকার হলেন কিনা বলেন, তাই না? জাস্ট ওই জেলার মানুষের কথাই বলছি, যে ওইখানে 17টা উপজেলা, ধরেন 10টা আসন আছে, সে তার আসনের জন্য 400 কোটি টাকা নিয়ে গেছে। তাহলে এই যে নির্বাচনের আগে তাকে এখানে অর্থ ঢেলে দিল, এটাই ডক্টর ইউনূসের একটা ক্রাইম, আমি একটু আগে বলছিলাম। এবং এই সরকারের হাসনাদের এলাকাতেও নিয়ে গেছে, এবং এরা তো মদ মাস্তান, না দিলেই হইচই শুরু করে দিবে। কেন দিবেন না, ধরে বৈশা বাইন্দের সাইন করে নিছে, দিতে হবে, দে তোরা। তো এটা তো এই মাস্তানি করতে করতে অভ্যস্ত। হাসনাত তো বলছে যে নুরুল হক নূরকে বললো যে একটা যদি দেখাতে পারে দুর্নীতি, ঠিক আছে, ও মাথার উপর একটা চালের বস্তা লইয়া খুব ভাব লইছে ত্রাণ বিতরণের সময়। গৃহবধূরা কানের দুল নাকের ফুল খুলে দিছে, রিক্সাওয়ালাদের টাকা দিছে, বাচ্চারা টিফিনে টাকা দিছে, সবগুলো টাকা নিয়ে চুরি করে বিদেশ ডুবিয়ে ঘুরে বেড়াইলো। এই লুটপাট গুলো বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশের মানুষ বিশ্বাস করে গণ অভ্যুত্থানের পক্ষের একটা টিমকে তারা ত্রাণের টাকা দিয়েছিল, এবং তারা সেই ত্রাণের টাকা চুরি করেছে, ঠিক আছে। তো এই আর কি অবস্থা। দুর্নীতি তো হচ্ছে, দুর্নীতি না হলে আসিফ মাহমুদ সুইজারল্যান্ডে কেন গেল? সুইজারল্যান্ডে তো বাংলাদেশে কোনো এস্টাবলিশমেন্ট নাই, তেমন কার্যক্রম নাই, বাংলাদেশের প্রবাসীরা তেমন নাই। সুইজারল্যান্ডে যায় দুর্নীতিবাজরা, তাদের টাকা লুকানোর জন্য যায় সুইজারল্যান্ডে। ও সুইজারল্যান্ডে কেন গিয়েছিল? সবশেষ তারিখ ভাই, ডোনাল্ড ট্রাম্পও বলেছে বাংলাদেশে $29 বিলিয়ন এসেছিল, এবং অনেকেই আলোচনা অভিযোগ করেন বা $29 বিলিয়ন ওই 5 আগস্টে শেখ হাসিনার বিরুদ্ধে হ্যাঁ, সেই টাকাটা তখন এসেছিল, আপনারা জানতেন কিনা, এবং সেই টাকাটা কারা তখন খরচ করেছিল? এই যে এত গ্রাফিতি টাফিতি বা এত, এই টাকাটা কিভাবে খরচ হয়েছে, এটা আপনার কাছ থেকে একটু জানার আগ্রহ। জি, অনেক ধন্যবাদ। আমাদের গণ অভ্যুত্থানে এই $29 মিলিয়ন 1 টাকাও ব্যয় হয়নি। এই গণ অভ্যুত্থানটা সাধারণ মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে নেমে এসেছে। অনেক বেশি ব্যানার দেখবেন না যে ব্যানার প্রিন্ট করতে টাকা লেগেছে, অনেক বেশি মাইক দেখবেন না যে মোড়ে মোড়ে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম না। ওই 1200 টাকা দামের হ্যান্ড মাইক দিয়ে আন্দোলন হয়েছে। এবং সেই সময় মানুষ গণ অভ্যুত্থানের মধ্যে লিখেছে হলো কয়লা দিয়ে এরকম ভাবে তার প্রতিবাদী লেখা দেয়ালে লিখেছে, ইটের টুকরা দিয়ে ঘষে ঘষে লিখেছে। এটাই গণ অভ্যুত্থানের এক্সপেন্স, ঠিক আছে। যা হয়েছে এই গণ অভ্যুত্থানের পরে, একটা গোত্র যারা গণ অভ্যুত্থানে মিনিমাম কানেকশন ছিল না, তারা এখানে ক্ষমতা টেক ওভার করেছে। এবং ওইখানে আপনারা সংযোগ খোঁজেন যে সেখানে $29 মিলিয়ন এই ক্ষমতা টেক ওভারের জন্য বিভিন্ন ব্যক্তিকে কিনে নেওয়ার ক্ষেত্রে ব্যয় হয়েছে কিনা। কিন্তু গণ অভ্যুত্থানটা একবার টোটালি একটা স্বতঃস্ফূর্ত। আমি আমার অ্যাকাউন্টে যা ছিল আমি উজাড় করে ব্যয় করেছি আমার টাকা।
আমি একটা নগদ ব্যবসা টাকা ছিল, আমি আমার যা ছিল সব ফাঁকা করে দিয়েছি। এরকম ভাবে অনেক নাগরিক, অনেক হোটেল তার খাবার, রান্না করা খাবার সব মানুষকে দিয়ে দিয়েছে, খাওয়াইছে। এখানে ওই 29 বিলিয়নের একটা ডলারও এই দেশের গণ অভ্যুত্থানে ব্যয় হয়নি। এবং এরা সেই ব্যয় করার কি, ডক্টর ইউনূস একটা ফেসবুকে পোস্ট দেয়নি, একটা ফেসবুকে পোস্ট দেয়নি। ডক্টর ইউনূস বলেন, এই যে কি রেজওয়ানা ম্যাডাম বলেন, অথবা আপনার হলো ফরিদা ম্যাডাম, আরো যারা যারা আছে, এদের গণ অভ্যুত্থানে কোনো কোনো পার্ট না। এরা এরা হঠাৎ করে কই থেকে সে কিভাবে যেন হয়ে গেল, আমরা চিনতাম না, এদের কাউকে চিনতাম না, কেমন করে চলে আসলো। এটা শুধুমাত্র একটা মেকানিজম, যে মেকানিজমের কথা আপনারা, এরা 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 গণ অভ্যুত্থান ঘটায়নি। গণ অভ্যুত্থানের সময় এরা এরা মোটেও, এরা তো বিশ্বাসই করেনি এই গণ অভ্যুত্থান হবে, এদের কোনো বিশ্বাসই ছিল না এই গণ অভ্যুত্থান হবে। এবং এরা এরা আমার এইভাবেও বলছে, তোমরা কি সব করো, তোমাদের কারণে আমাদের দুশ্চিন্তা হয়। হ্যাঁ, তারপরে একজন ভুলে গ্রেপ্তার হয়ে ডিবি কার্যালয়ে ছিল, দেখা হয়েছে সে আবার ডিবি কার্যালয় থেকে ছাড়াও পাইছে টাকা পয়সা দিয়ে ওই সময়, বুঝতে পারছেন। সে আমাকে ডিবি কার্যালয়ে গেটে আমাকে মারপিট করে নিয়ে ঢুকতেছে, তাহলে তোমরা কি করো, তোমাদের কারণে আমাদেরকে ধরে নিয়ে আসছে, তোমরা তোমাদের এই দুষ্টামি কবে শেষ হবে, এইভাবে বলছে। তাহলে এরা এখন তিনি খুব পাওয়ারফুল, এখন অনেক পাওয়ারফুল এখন সে। আচ্ছা, তো এখন এই যে গণঅভ্যুত্থান যে বলেন বা বিপ্লব বলেন, সেই সেই বিপ্লব গণঅভ্যুত্থান এখন কেমন আছে? শেষ? জি জি, আমাদের এই বিপ্লবের পরে জামাতের নেতা বললো না যে আওয়ামী লীগকে নেতাদের স্ত্রীরা তাদের গনিমতের মাল। এই বিপ্লবকে এক একজন এক এক ভাবে লুটপাটের জন্য দেখেছে। জামাত ইসলামে আমি কি বলেছে যে ইসলামী ব্যাংক তাদের কোলেই ছিল, মাঝখানে অন্যদের হাতে ছিল, সেই কোলে ফিরে এসেছে, এটাকে দখল বলেন না। এখন আবার বলতেছে যে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক না। জামাত ইসলাম যে একটা প্রতারক সংগঠন, তার প্রমাণ তাদের কথাবার্তায়। তারা নিজেরাই বললো ইসলামী ব্যাংক তাদেরই ছিল, তাদের কোল থেকে দূরে চলে গেছিল, আবার তাদের কোলে ফিরে আসছে। অথচ তারা এখন যখন বিএনপি বললো ইসলামী ব্যাংকের লোকেরা জামাত শিবিরের লোক, তাদেরকে নির্বাচনী দায়িত্ব দেওয়া যাবে না, তখন তারা আবার বলতেছে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক না। ইসলামী ব্যাংক যদি তাদেরই না হয়, তাহলে 5,000 মানুষকে কেন চাকরিচ্যুত করা হলো শিবির না করার কারণে? এরা এরা হলো সেই মুনাফিক দল যারা মানুষকে বলে যে হলো কর্মসংস্থান করবে, কোটি কোটি মানুষের কর্মসংস্থান করবে, কিন্তু 5,000 মানুষকে তারা সেখানে প্রতিবন্ধী ছিল। তারা একটা মিথ্যা কথা বলে যে এখানে নাকি এসএসসি পাস করা লোকরা চাকরি পেয়েছে। ঠিক আছে, ব্যাংকে এসএসসি পাস করে চাকরি করা যায়? আপনি বলেন, করা যায় নাকি? একটা দেখাতে পারবে ওরা যে এসএসসি পাস করে পেয়েছে? তো একটা বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন ভাবে নিয়োগ পেতে পারে। সে একটা সামনে সামনে মুখোমুখি ভাইবাতেও নিয়োগ পেতে পারে। যে মানুষগুলো এখানে কাজ করতো, তাদের কর্মসংস্থান, তাদের রুজি রীতি যেভাবে নিয়োগ পায়। এই বাংলাদেশে অসংখ্য মানুষ সরকারি চাকরি করে যারা বিভিন্ন ভাবে নিয়োগ পেয়েছে, সঠিক প্রক্রিয়ায় নিয়োগ পায়নি। তারা ভিন্ন ভাবে নিয়োগ পেলেও, তাদের যোগ্যতা কম থাকলেও রাষ্ট্র তাদেরকে লাথি মারে না। কেন লাথি মারে না? এগুলো রীতি, তাদের রিজিক, তাদের পরিবার, কর্মসংস্থান, এগুলো অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, ইচ্ছা করলে বের করে দেওয়া যায় না। শুধুমাত্র এই যে নির্বাচনে একটা শয়তানি করবে, নির্বাচনে এই ইসলামী ব্যাংক দিয়ে একটা ভন্ডুল করবে, নির্বাচন ভোট চুরি করবে, সে ভোট চুরি করার জন্য তারা এই 5,000 লোককে বাদ দিছে। তাদের বাইরের লোক থাকলে এই ভোট চুরিটা ফাঁস হয়ে যাবে। এটা আমাদের জুলাই একটা অবস্থা বললাম, জুলাই সব জায়গায় এরকমই। বিপ্লবের মুড কি আছে? বিপ্লবের সে বিপ্লবীরা আছে, বিপ্লব আছে। বিপ্লবের মুড আপনার হলো প্রথমত যারা খুব ডাইহার্ট লড়াই করেছে তারা সেই জায়গাতেই আছে। যারা বিপ্লবে অনেক কষ্ট করেছে, তারা বিপ্লবকে সমীহ করে, বিপ্লবকে মায়া করে, তারা বিপ্লবের সাথে বেইমানি করে না। কোনোদিন দেখবেন না কোনো ছাত্র দল নেতা ওইখানে সচিবালয়ে গিয়ে মাস্তানি করেছে, কখনো দেখবেন না। তারা অনেক ত্যাগ স্বীকার করেছে। আমরা আমরা গিয়ে মাস্তানি করি না, আমরা গিয়ে এগুলো করি না। আমাদের অনেক মায়া আছে, আমরা যে লড়াইটা করছি, আমাদের এখন কষ্ট হয় যে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে। এখন জুলাইয়ের ছবিগুলো পোস্ট করতে খারাপ লাগে। সেকেন্ড, একজন শুধু বলছেন যে মেটিকুলাস ডিজাইন বিষয়ে কিছু বলবেন, এটা নিয়ে খুব আলোচনা হয়। মেটিকুলাস ডিজাইন তো বললাম, আমাদের এই গণ অভ্যুত্থানটা কোনো ডিজাইনে হয়নি। পিনাকি ভট্টাচার্য এত বড় বড় কথা বলে, ও গণ অভ্যুত্থানের ঠিক আগেও বলছে যে এটা শেখ হাসিনা পাতানো আন্দোলন, বলছে না? সুতরাং এখানে ম্যাটিকুলার ডিজাইন না, সবাই সবাই অনুমান ছিল শেখ হাসিনা যাবে না শেষ পর্যন্ত, এবং শেষ পর্যন্ত তাদের আত্মবিশ্বাস ছিল না। বিশেষ করে যারা বুদ্ধিজীবী আছে না, তারা সব সময় বিশ্বাস করতে শেখ হাসিনা টিকে যাবে সে শেষ পর্যন্ত। ঠিক আছে, ছিল না না না, এগুলো 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 মেটিকুলার ডিজাইন। ওরা কিভাবে ক্ষমতাকে চুরি করেছে, জুলাইকে চুরি করেছে। হ্যাঁ, এই জুলাই গণঅভ্যুত্থান চুরি করাটা হলো একটা মেটিকুলার ডিজাইন। এটা অবশ্যই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে হয়েছে, এছাড়া হয়নি। এটা এটা জনগণের শক্তি, জনগণের ক্ষমতা, জনগণের ক্ষমতায়ন, একটা গণতান্ত্রিক সরকার আসবে সেই চেষ্টা হওয়ার কথা ছিল। কিন্তু এখানে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে নির্বাচনকে অজনপ্রিয় করা হয়েছে। নির্বাচন যে করবে সে ভারতের দালাল, এরকম প্রমাণ করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, নির্বাচন চাওয়াটা
হয়েছে। নির্বাচনটা কি? নির্বাচন রাজনৈতিক কর্মীর জন্য একটা উপহার, যে সে করেছে জনগণের কাছে যাই বলবে আমি অনেক কষ্ট করেছি তোমাদের জন্য, তোমরা আমাকে ভোট দিলে আমি আরো এই প্রতিশ্রুতি দিচ্ছি। এখন রাজনৈতিক কর্মীর জন্য উপহার, তার অনেক কষ্টের বিনিময়ে একটা নির্বাচন, এবং সেই উপহারটা সে গ্রহণ করতেও পারে, সে জিততেও পারে, নাও জিততে পারে, সে নাও জিততে পারে একটা নির্বাচনে, এটা তার জন্য উপহার। কিন্তু সেই এই যে গণতান্ত্রিক একটা আকাঙ্ক্ষা যে আমি হারবো বা জিতবো আমি সেটা মেনে নেব, এবং এই যারা বিজয়ী জনগণের সমর্থন পায় তারা যারা সংসদ তৈরি করবে, এই জিনিসটাকেই বলছে যে এটা হলো ভারতের দালাল। এবং এইভাবে দোয়া করা হয়েছে, ডক্টর ইউনূস তুই এভাবে হয়েছে। মানুষ কত বড় দালাল যে একটা অগণতান্ত্রিক সরকারকে বলে তুই আজীবন থাক। তো এই ধরনের দালালের আবির্ভাব তো হয়েছে এখানে। থ্যাংক ইউ, আমি ক্লান্ত। ধন্যবাদ তারেক ভাই। আচ্ছা, ধন্যবাদ তারেক ভাই। আমরা আমরা একটা জিনিস খুব হতাশার সঙ্গে লক্ষ্য করি, বাংলাদেশে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এবং আমরা এও দেখেছি যে প্রতিহিংসা, জামাতকে দিয়ে অনেক লিবারেল কিছু অনেকে আশা করেন, কিন্তু আপনার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আপনি আপনি ব্যক্তিগতভাবে একটা বিজনেস করেন, এটা ওপেনলি বলেন, সবাইকে বলেন যে আপনি সাতক্ষীরার সঙ্গে বিজনেস করেন, কিন্তু এমনও দেখা গেছে আপনার রাজনৈতিক বিরোধিতা করতে গিয়ে আপনার সেই সাতক্ষীরা যাওয়া আসা নিয়ে আপনি ওখান থেকে যে প্রোডাক্ট নিয়ে আসেন সেগুলো নিয়েও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম আপনি হুমকির কথা হ্যাঁ, আসে। আপনি তাহলে খেয়াল করছেন আমাকে তো এইভাবে হুমকি দেওয়া হয়েছে যে তুই আম ব্যবসা করে সাতক্ষীরা আসবি না, মধু কিনতে সাতক্ষীরা আসবি না। তা আমি সাতক্ষীরা যাই, সাতক্ষীরা মানুষের লস হয় নাকি? জামাতের সাতক্ষীরা মানুষকে বলছি যে আপনাদের এখানে জামাতের লোকেরা সাতক্ষীরা গেলে আমাকে হত্যা করবে বলে, সাতক্ষীরা গেলে আমাকে মেরে ফেলবে বলে। সাতক্ষীরা মধু কিনতে গেলে আমি কি সাতক্ষীরায় গিয়ে সাতক্ষীরা মানুষের ক্ষতি করি? ওইখান থেকে যে আমি প্রায় প্রায় কোটি খানিক টাকার আম নিয়ে আসলাম, সাতক্ষীরা মানুষের কি ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? সেখান থেকে প্রায় এই বছর প্রায় 70 লাখ টাকার মধু কিনছি আমরা সাতক্ষীরা থেকে। হ্যাঁ, সুন্দরবনে মধু কিনছি, সরিষা ফুলের মধু কিনছি, কালোজিরা ফুলের মধু কিনছি। এগুলো যে কিনছি, এটা কি সাতক্ষীরা মানুষের ক্ষতি করে আসছে নাকি? সাতক্ষীরা মানুষের কাছে বিচার দিলাম, আপনাদের এখানে জামাতের নেতা কর্মীরা এখানে যদি ব্যবসা করতে যায় তাহলে আমাকে হত্যা করার হুমকি দিয়েছে। আপনারা এটা একটু জেনে রাখেন। আওয়ামী লীগ বিহীন নির্বাচন হলে কেমন হবে? আপনি কি আওয়ামী লীগ জাতীয় পার্টির সহ নির্বাচন চান কিনা? আর নির্বাচন কি দেখছেন কিনা? ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার মতন সমস্ত ব্যবস্থা কি আছে? অনেক 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 ধন্যবাদ। যারা আওয়ামী লীগ বিহীন নির্বাচন চায় তারা যে আওয়ামী লীগকে অনেক বেশি ঘৃণা করে সেই জন্য এটা চায়, এটা আমার মনে হয় না। বস্তুত তারা আওয়ামী লীগের জায়গাটা নিতে চায়, তাদের প্রতিদ্বন্দ্বী কমাতে চায়। এটা তাদের আওয়ামী লীগ বিহীন বা জাতীয় পার্টি বিহীন নির্বাচনের একটা আকাঙ্ক্ষা। এইটা যদি হয় তাহলে বাংলাদেশ একটা আনস্টেবল বাংলাদেশ হবে। এবং যারা আজকে আওয়ামী লীগকে নির্বাচনে চাচ্ছে না, ধরুন বিএনপি যদি ক্ষমতায় আসে, তো যারা নির্বাচনে আওয়ামী লীগকে চাচ্ছে না তারা আওয়ামী লীগকে নিয়েই বিএনপির বিরুদ্ধে আবার আন্দোলন করবে এবং বিএনপিকে 6 মাসে থাকতে দেবে না। সুতরাং বিএনপিও যদি স্টেবল ভাবে ক্ষমতায় থাকতে চায় তাহলে সবাইকে নির্বাচনের জন্য স্পেস, বিএনপির দায় বেশি এখানে, বিএনপির দায় বেশি। বিএনপি এটা শুনবে যে আওয়ামী লীগকে বাইরে রেখে যেন তেন ভোটে তারা সরকার গঠন করছে? এটা বিএনপির সিদ্ধান্ত যে তারা এটা শুনতে চায় কিনা। হ্যাঁ, এবং দেখেন যদি আওয়ামী লীগ বাইরে থাকে একটা সুন্দর ভোট হলেও আওয়ামী লীগ বলবে তোমরা তো কিসে নির্বাচিত হয়েছে, আমরাই তো ছিলাম না। তো এখন আমরা কারা? মানে আওয়ামী লীগরা কারা? ওরা যদি বলে আমরা ছিলাম না, আমরা কারা তাহলে? আওয়ামী লীগ কারা আসলে? আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের সাথে সম্পৃক্ত একটা দল, এবং আওয়ামী লীগ আওয়ামী লীগ তৈরি হতে ধরেন 100টি পদ্মা সেতুর প্রয়োজন হয়েছে, এবং অগণিত মানুষ মারা গেছে, অগণিত পরিবার ধ্বংস হয়েছে একটা আওয়ামী লীগ নামে রাজনৈতিক দলের এস্টাবলিশমেন্ট বাংলাদেশে তৈরি হতে। ঠিক আছে, একইভাবে বিএনপি, একইভাবে জামাত, একইভাবে শুধু বলি আমাদের যে আমজনতা দল, ছোট্ট একটা দল, এই দলটা গঠিত হতে এই পর্যন্ত যতটুকু আছে দাঁড়াইতে 7 জন মানুষ মারা গেছে, 100 জনের উপর আহত হয়েছে, এবং অন্তত 1 কোটি টাকা আমাদের ব্যয় হয়েছে এইটুকু ছোট্ট একটা দলে। তাহলে তাহলে আওয়ামী লীগ নামে একটা দল তাহলে কত কোটি, কত হাজার কোটি টাকা বা কত লক্ষ কোটি টাকা ব্যয়ের বিনিময়ে একটা দল। বাংলাদেশ যদি আওয়ামী লীগের মতো একটা দল তৈরি করতে চায় ভিন্ন কোনো, তাহলে ওই যে বললাম না 100টা পদ্মা সেতুর মতো ব্যয় করতে হবে, তারপরে হয়তো বা একটা দল এরকম হবে। তাহলে এই দলটা আসলে এই গণঅভ্যুত্থানের আগে ভুল করেছে, গণহত্যায় অভিযুক্ত হয়েছে বা হত্যায় অভিযুক্ত হয়েছে বা হত্যা করেছে। যেভাবে আপনি যার যেভাবে ইচ্ছা মানে ব্যাখ্যা করেন, আমি যেটা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে আসবে না। যারা বলে আপা আসবে আপা আসবে, আমি মনে করি আসবে না। শুধু শেখ হাসিনা না, হ্যাঁ, আপনার হলো আমাদের আন্দালিক পার্থ ভাইয়ের পরিবারের যে সিলসিলা, শেখ পরিবারের
ওই অংশটুকু বাদ দিয়ে শেখ পরিবারের কোন সদস্য, শেখ পরিবার কোন সদস্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত বাংলাদেশে মাটিতে পা রাখবে না। কোন সদস্য পা রাখবে না, এটা আমার আমার তথ্য, ঠিক আছে। কিন্তু আমি এরপরেও আমি মনে করি যে আওয়ামী লীগ নামের যে ভোটাররা আছে, এই ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তারা ধানের শেষে ভোট দিয়ে আসবে, জামাত ইসলামকে ভোট দিয়ে আসবে, তারা কি সেটা মনে লালন করে? তাহলে এই ভোটারদের সঙ্গে প্রতারণা করা হবে না? তারা বাংলাদেশের নাগরিক না? তাদের আইডি কার্ড কেড়ে নেওয়া হয়েছে, পাসপোর্ট কেড়ে নেওয়া হয়েছে। তো এইটা অনেক বিষয়। আর আর যারা ভোটের বাহিরে রাখতে চায় তারা ফেরেশতা নাকি? তাদের কোনো অপকর্ম নাই? যে জামাত আজকে বলতেছে আওয়ামী লীগ ভোটের বাইরে থাকবে, তারা 71 সালে গণহত্যায় অভিযুক্ত না? মানুষ মারে নাই? আমাদের মা বোনদেরকে নিয়ে নিয়ে পাক বাহিনীর হাতে তুলে দেয় নাই? তাদেরকে দিয়ে ধর্ষণ করায় নাই? ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে নাই? পাড়ায় পাড়ায় মাস্তানি করে নাই? পাড়ায় পাড়ায় প্যারামিলিটারি বাহিনী গঠন করে নাই? তাদের কোনো অপরাধ নাই? আজকে বলছে মাফ কইরা দেন, এমন ভাবে চালাকি করে বলে যে 47 থেকে 71 পর্যন্ত সব ভুলের মাপ চাই, 25 সাল পর্যন্ত সব ভুলের মাপ চাই। কেন 71 সালের নামটাই স্পষ্ট করে বলতে সমস্যা কোথায়? এত চালাকি কেন? শয়তানি না? যে 47 থেকে 25 সাল পর্যন্ত 71 নাম নিতে ভয় লাগে, 71 নাম নিতে লজ্জা লাগে। তো এরা এরা চালাক, ধুরুন্দর ধুরুন্দর। এই চালাক গুলো আমি গতকালকে বলেছিলাম যে আপনার হলো হিন্দুদের মাঝে যেরকম ইসকন রাইজ করেছে, তেমনি মুসলিম বাঙালি মুসলমানদের মধ্যে এখানে জামাত রাইজ করেছে। একই অর্থনৈতিক কাঠামো, একই পলিসিতে দুটাই চলে। ইসকন যে পলিসিতে চলে, জামাত একই পলিসিতে চলে। একইভাবেই দুইটাই উগ্র সংগঠন, দুইটাই। এবং তাদের মধ্যে মিনিমাম সহনশীলতা নাই, এবং এদের কয়েকটা ক্যাটাগরি আছে। একবার টপ লেভেলে যেগুলো আছে এগুলো সামান্য একটু ভদ্র, কিন্তু মিড লেভেল যারা আছে এরা ভদ্র ভাষায় গালিগালাজ করে, কিন্তু একবার লোয়ার লেভেল যারা আছে এরা বাপ মা তুলে গালিগালাজ করে সারাক্ষণ। এবং এদের সাথে কথা বলা যায় না, এরা সারাক্ষণ হোয়াটসঅ্যাপে বিরক্ত করে, ইমোতে বিরক্ত করে, ফেসবুকে বিরক্ত করে, মেইলে বিরক্ত করে, মানুষকে পেরেশানি করে ফেলা যায়। তো এই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের মানে হলো আত্মস্বাধীনতার জন্য হুমকি, আত্মস্বাধীনতাকে ধ্বংস করার জন্য এরা এখানে এসছে, এবং মানুষকে কথা বলতে দিতে চায় না, হ্যারাসমেন্ট করে, সারাক্ষণ হুমকি প্রদান করতেছে। তো এইটা যদি সামনে যে গণভোট হবে, আমরা একটা দাবি তুলি তাহলে, ঠিক আছে, যে 71 সালের ঘটনায় জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। যদি বেশি ভোট পড়ে তাহলে, যদি জামাতের পক্ষে ভোট পড়ে বেশি, তাহলে জামাত রাজনীতি করতে পারবে। আর যদি এরকম হয় যে এই সময়ে এসে জামাতই পরাজিত হচ্ছে গণভোটে, যে জামাত রাজনীতি করতে পারবে না, তাহলে জামাতের রাজনীতি ক্যান্সেল হোক। ভোট দিয়ে কারো রাজনীতি ক্যান্সেল করা যায়? ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কারো 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 ভোটাধিকার ক্যান্সেল করা যায়? ভোট দিয়ে ভোটাধিকার বাতিল করা যায় না। হ্যাঁ, ভোটাধিকার একটা সর্বজনীন। 10 জন মিলে ভোটে একজনের ভোটাধিকার কেড়ে নিতে পারে না, একজনকে বলতে পারে না তুমি ভোট কেন্দ্রে আসবা না। এটাই অগণতান্ত্রিক অবস্থা। এবং বর্তমান যে আসছে না, এটা হলো মানে ফ্যাসিবাদের চেয়েও বড় ফ্যাসিবাদ। এবং দেখেন এখন মানে তারা মানুষের আকাঙ্ক্ষিত ভোটাধিকার তারা এখনো ছিনিমিনি খেলছে। শেখ হাসিনা একটা রাজনৈতিক এস্টাবলিশমেন্ট, সে নিজের মতো করে ক্ষমতাকে চাইবে, খুব স্বাভাবিক। যে মানুষগুলোকে ফেরেস্তা হিসেবে এখানে জনগণ সুযোগ দিল কাজ করার জন্য, যারা বাই চান্সে বসে গেল, ও তো কোনো রাজনৈতিক স্টেক হোল্ডার না। ও কেন দীর্ঘদিন থাকার স্বপ্ন দেখে? ওকে জনগণ ম্যান্ডেট দিছে? ও কোনোদিন এমপি হয়েছে? ও কোনোদিন মানে জেলার মেয়র হয়েছে? ও কোনোদিন চেয়ারম্যান মেম্বার হয়েছে? ও কোন অধিকারে এখন এসে এতদিন ধরে ক্ষমতা থাকার জন্য চেষ্টা করে? ওকে বানায় দেওয়া হয়েছে রেফারি, যে তুমি একটা নির্বাচন আয়োজন করবা। ওরা নিজেরাই এখন নির্বাচনে প্রার্থী হতে চায়। এই যে ডক্টর ইউনূস কত বড় একটা ক্রাইম করছে, যে উপদেষ্টারা নির্বাচনে প্রার্থী হতে চায়, এবং সেই প্রার্থী যারা হবে তাদের নির্বাচনী আসনে 300-400 কোটি টাকা তারা বরাদ্দ দেয়। এটা কি নির্বাচনী বরাদ্দ? ডক্টর ইউনূস এই নির্বাচনী বরাদ্দ কেন দিল? সে একটা ক্রাইম করছে না? এই ধরনের লুটপাট করা, এটা বৈধ উপায়ে লুটপাট করছে, এবং সরকারের টাকা দিয়ে সে ভোট করার জন্য একটা আঞ্জাম করতেছে। ডক্টর ইউনূস স্পষ্টত এখানে অপরাধী হয়েছেন এই ঘটনার পরে। তারিক ভাই, আমি একটা তো দর্শকের প্রশ্ন হয়ে গেছে যে আপনি কি মনে করেন নির্বাচন হচ্ছে কিনা ফেব্রুয়ারিতে? আমরা চাই, আমরা নির্বাচনের জন্য লড়াই করব। যারা নির্বাচনে বাধাগ্রস্ত করবে, আমরা নির্বাচন হচ্ছে কি হচ্ছে না আমি কিভাবে বলবো? আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের জন্য লড়াই করব। আমরা যেই লড়াইটা জুলাই গণঅভ্যুত্থানে করেছি, আমরা তার চেয়েও ভয়ঙ্কর লড়াই করব এদের বিরুদ্ধে, যদি আর নির্বাচন নিয়ে খেলাধুলা করে। জামাত আজকে হ্যাডাম হয়েছে, আওয়ামী লীগের সময় পালায় ছিল, আমাদের বাড়ি ঘরে লুকায় ছিল, আজকে খুব সাহস হয়ে গেছে, তাই না? খুব সাহস হয়ে গেছে, নির্বাচন বাধাগ্রস্ত করবে। এনসিপির ছেলে পেলে আত্মসমর্পণ করছিল, আর আমরা সেখানে লড়াই করছি, আজকে খুব সাহস হয়ে গেছে, নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তারা, তাই না?
জুলাইয়ের মৃত সংখ্যা জাতিসংঘ বলেছে 1400, গভর্নমেন্টের তালিকায় 850-র মতো, এর মধ্যে আবার ভুয়া শহীদ বের হয়েছে। সেটাও না, আমার প্রশ্নটা হচ্ছে যে জুলাই যদি ধরেন 1400 মারা গিয়ে থাকে, আমি আপনার কাছে জানতে চাই, এদেশে অনেকগুলো প্রশ্ন উঠেছে, যদিও প্রকাশ্যে মানুষ সেভাবে তোলার এখন পরিবেশ পাচ্ছে না। এই সরকারের একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা থাকতেও বলেছে। আপনি কি জানেন বা কি মনে করেন যে জুলাই যারা মারা গেছেন, সেই 1400 আমি যদি বলি, তারা কি সবাই শেখ হাসিনার নির্দেশ এবং শেখ হাসিনার পুলিশের গুলিতে মারা গেছেন, নাকি অন্য কিছু আছে? যেটা আমরা মনে করি প্রতিটা হত্যার প্রতিটা সুষ্ঠু তদন্ত, প্রতিটা বিচার হওয়া প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ। জুলাইয়ে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে আমরা একটা শহীদ.com একটা ওয়েবসাইট করা হয়, এই ওয়েবসাইটে যারা যারা খুঁজে পাওয়া যাচ্ছে না বা মারা গেছে এরকম তথ্য পাওয়া গেছে সেরকম অনুসন্ধান করা হয়। সেখানে আমরা 1900-র মতো একটা ডাটা এন্ট্রি হয়, এবং আমরা পরবর্তীতে দেখলাম যে একই ব্যক্তির নাম কয়েকজন এন্ট্রি করেছে। এটা মনে করেছে যে তার নাম হয়তো বা কেউ এন্ট্রি করেনি। তো এগুলো বাদ টাদ দিয়ে একটা সংখ্যা আসলো। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সেই সংখ্যাটা জাতিসংঘ গ্রহণ করে, সেটাকে মনে হয় বেস হিসেবে নেয়। হ্যাঁ, এবং সেটাই 1400, 1900 থেকে কমে 1400 হয়ে আসে, সবগুলো বাদ দিয়ে, রিপিট গুলো বাদ দিয়ে। পরবর্তীতে সরকারের কাছে আবেদন আসে 865 বা এরকম। হ্যাঁ, এবং সরকার চালাকি করে 865-র পরে নিবন্ধনটা বন্ধ রাখে। যে কেন বন্ধ রাখে? যে তাদের নাকি ক্ষতিপূরণ দেওয়ার ফান্ড নাই। দেখেন, ক্ষতিপূরণ দেওয়ার ফান্ড নাই, এইটা এন্ট্রি না হওয়ার কোনো শর্ত হতে পারে? ক্ষতিপূরণ দিক বা না দিক, এন্ট্রি হবে না রাষ্ট্রের সংখ্যায়। আচ্ছা, এবার আসেন, আপনি বলেছেন যে এটা সবাই আপনার হলো শেখ হাসিনার মানে তারা নিহত কিনা। প্রথমত হলো যে এই গণ অভ্যুত্থানে এই যে অস্ত্রধারী লোক বলতে তো প্রশাসনের লোকরাই ছিল, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, সেনাবাহিনী বলেন, তারাই ছিল। এবং এগুলো তো রাষ্ট্রীয় বাহিনী, রাষ্ট্রের তত্ত্বাবধানে তারা ছিল, এবং তাদের অনেক ভিডিও আছে, অনেক ফুটেজ আছে। তারপরে এপিসির উপর থেকে লাশ ফেলে দিচ্ছে, আগুনে পুরানো লাশ ঢেকে রাখছে পুলিশ সদস্য, অনেকগুলো এভিডেন্স আছে। যাত্রাবাড়িতে একবারে খুব ক্লোজ শুট করতেছে, তাই না? এগুলো করতেছে। আবার অনেকে আবার যুক্তি দেওয়ার চেষ্টা করে যে বন্দুকের বড় সাইজের বন্দুকের গুলি এটা কই থেকে আসলো, এটা কি সাধারণ নাগরিকের কাছে আসছে? বিরোধী একজন রাজনৈতিক দল, সে কি এই ধরনের অস্ত্র আনার তার জন্য সুযোগ আছে ওই সময় যে আনরেস্ট সিচুয়েশন? আপনারাও তো যারা সাংবাদিক, তারাও কতটুকু টেনশনে ছিলেন সেই সময়, তাই না? ওই সময় অস্ত্র বহন করা, অস্ত্র সরবরাহ ব্যাপক, এগুলো যা কিছু ছিল রাষ্ট্রের তত্ত্বাবধানে ছিল। এটা কোনোভাবেই অস্বীকার করার মানে কোনো সুযোগ নাই যে জুলাইয়ে বড় হত্যাকাণ্ড ঘটেনি। এটা বিভিন্ন সংখ্যা দিয়ে আপনার অনেক কিছু ঘটেছে, এই সংখ্যা আরো কম হতে পারে, আরো বেশি হতে পারে। অনেক নিবন্ধন 2বার হয়েছে, 3বার হয়েছে, এমনও আমরা পেয়েছি। এনসিপি নেতা এই যে কেরানীগঞ্জের, সে একজন মৃতকে মানে একজন জীবিতকে মৃত দেখিয়ে সে হলো টাকা তুলছে, এবং সেই পরিবারকে হুমকি দিচ্ছে আপনি যদি নরকে যেতে চান তাহলে এটা প্রকাশ করেন, আর যদি মনে করেন ভালো থাকবেন, ঠিক আছে, তাহলে এটা প্রকাশ করেন না। জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়েছে এনসিপির নেতা কেরানীগঞ্জের, শাহজাহান সম্রাট নাকি যেন নাম, ওর ভুলে গেছি আমি, এক্স্যাক্টলি মনে পড়ছে না, সেই ছেলেটা। এবং এই যে দেখেন, এটা একটা ক্রাইম না? এই যে একটা মিথ্যা ভাবে মৃত দেখালো, এই ছেলেটাকে যে মিথ্যা এই রাষ্ট্রের টাকাগুলো তো শুক্র, একে কোনো কিচ্ছু করেনি, এর নামে কোনো মামলা হয়নি, কোনো মানে এটা গ্রেপ্তার করা হয়নি, কিচ্ছু করা হয়নি। জুলাই নিয়ে অনেক ধরনের ঘটনা আছে। আবার একটা ঘটনা আছে পুলিশ হত্যাকাণ্ড বিষয়ে। পুলিশ হত্যাকাণ্ড বিষয়ে দাবি করছে যে 3200 মারা গেছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী এটা 47 কি 48। এই হিসাবটা কই থেকে পেল? 47 বা 48টি পরিবার আবেদন করেছে, তাদের বা এই নথিভুক্ত করেছে তাদের পরিবারের সদস্য, পুলিশ সদস্য মারা গেছে, ঠিক আছে? এবং যারা বলছে 3032, তারা সেই সংখ্যা তালিকা দেখ না কারা কারা কোথায় মারা গেছে, তাই না? এটা এবং কিন্তু আমি আমি এই পুলিশ হত্যার বিষয়টিও সমর্থন করি না। যদিও হত্যাকাণ্ড হয়েছে, যদিও মবের শিকার হয়েছে অথবা জনরোষের শিকার হয়েছে, যে পুলিশ গুলি করেছিল তাকে হয়তো বা, যেমন আপনার হলো আবু সাইদের ঘটনায় যে পুলিশকে জনগণ ধরেছে, তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বা একটা ঘটনা সেখানে ঘটেছে। কিন্তু আমি আজকে একটা ঘটনা বলছি, যে ঘটনাটা খুবই খুবই প্যাথেটিক। আমাদের কোটা আন্দোলনের কুমিল্লা জেলার যে আহ্বায়ক 2018 সালে, 2018 সালে কুমিল্লা জেলার যে আহ্বায়ক, শুনতে পাচ্ছেন? একটা হৃদয় বিদারক ঘটনার বর্ণনা দেই। আমাদের কোটা আন্দোলনে 2018 যে আহ্বায়ক তানভীর, সে এসআই হওয়ার পর চাকরি করছিল, এবং আরেকজন দায়িত্বশীল উনি হলো হানিফ। তো এই গণ অভ্যুত্থানের মধ্যে তানভীরকে
সে তো আমাদেরই লোক নাকি, যেহেতু কোটা আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক, এটা তো বলা যায়। তো ওকে মানে অমানসিক মানে সে টর্চারের শিকার হয় এই গণ অভ্যুত্থানের মধ্যে, এবং তার স্ত্রী গর্ভবতী ছিল, সেই গর্ভবতী স্ত্রীকে লাথি মারা হয়, নির্যাতন করা হয়, এবং তাকে উদ্ধার করতে গেছিল আমাদের কুমিল্লা জেলারই আরেকজন নেতা সদস্য সচিব হানিফ, তাকেও মারধর করা হয়। তো এই গণ অভ্যুত্থানে আপনার হলো অনেক নির্দোষ নিরপরাধ পুলিশও সাধারণ মানুষের জনরোষের শিকার হয়েছে, রাজনৈতিক কর্মীদের জনরোষের শিকার হয়েছে। আমি এটা স্বীকার করছি এবং এটা ঘটেছে। আমি মনে করি যে ওই সকল পরিবার যারা নির্দোষ ছিল কিন্তু এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদেরকে তাদের জন্য কি বিচার করবেন আমি জানি না। জনগণের হাতে হাজার হাজার মানুষ এখানে, লক্ষ লক্ষ মানুষ এখানে আন্দোলনে ছিল, তারা কেন আন্দোলনে নামছে? আবু সাইদকে হত্যা করার জন্য, ছোট বাচ্চাকে হত্যা করার জন্য, ছাত্রদের হত্যা করার জন্য। সেখান থেকে যে জনরোষের সৃষ্টি হয়েছে, সেখান থেকে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, এগুলো কি বিচার করবেন আপনি? কত মানুষের বিচার করবেন বা কিভাবে করবেন জানি না। অন্তত ওই ফ্যামিলি গুলোকে ক্ষতিপূরণ দেওয়ার, আমি যেভাবে আপনারা জুলাইয়ে নিহতদের ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি নির্দোষ পুলিশ অফিসার যারা বা পুলিশ সদস্য যারা মারা গেছে তাদেরও ক্ষতিপূরণ আমি যৌক্তিক মনে করছি। আমার এই সময়ের অনুধাবন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া উচিত। দেখবে আমি কোনো এই বিষয়টা আমার আপনার কাছে জানার ছিল, আমি জেনে নিয়েছি, আমি কোনো বিতর্কে যেতে চাই না। আমি আর দুইটা প্রসঙ্গ দিয়ে শেষের দিকে যাব, তার আগে আমি দর্শকদের কয়েকটা কমেন্ট নেই। দর্শকদের অসংখ্য কমেন্ট আছে, আমি তার আগে দর্শকদের একটু জানিয়ে নিই। দর্শক আপনারা অসংখ্য কমেন্ট করছেন 32 নম্বর ভাঙার সম্পর্কে। তারেক ভাই এর আগে আপনি আমাদের শোতে এসেছিলেন, বিভিন্ন প্ল্যাটফর্মে তিনি জানিয়েছেন যে 32 নম্বর ভাঙার বিষয়ে তিনি অনুশোচনা এবং তিনি এটা ভুল করেছেন। সুতরাং এটা আমি রিপিট করতেছি না। অন্যান্য যে কমেন্ট গুলো আছে আমি র্যান্ডমলি পড়তে চাই, সেন্সরবিহীন, আমি কোনো সেন্সর করতে চাই না, কারণ আপনি সমস্ত সমালোচনা নেওয়ার মানসিকতা নিয়ে বসছেন, আমাকে জানিয়েছেন। অসংখ্য কমেন্ট, এতগুলো পড়া সম্ভব না, অসংখ্য। এবং আমি বলছি যে লাইভ শোতে পর্যায়ক্রমে দর্শক বাড়ছেনই বাড়ছে, শত শত দর্শক এখনো আছে। একেবারেই আমি আনসেন্সার্ড, আপনার অনুমতিক্রমে আনসেন্সার্ড। তারেক, আচ্ছা পূর্ণিয়া ভাইকে ধন্যবাদ। লাস্ট কমেন্ট যেটা ঢুকলো তার আগে তারেক, আচ্ছা আপনাকে একটু বকা দিয়ে বলছে তারেক, তোর মানে কত বড় জাতি, জাতির সামনে দেখবে আপনি কত বড়, যাক ভালো মন্দ মিলেই আছে। তারেক বলবো না কি, আমি বলছি শুনেন, যিনি হুমকি দিচ্ছেন, আপনি যিনি হুমকি দিচ্ছেন, তারা যখন অনেক ক্ষমতাধর ছিলেন পুনিয়া ভাই, আমরা তখন এই রাজনীতির মাঠে রাজনীতি করেছি, অনেক ক্ষমতাধর। এবং একটু বলি, এবং আমরা যে পরিমাণ নিপীড়নের শিকার হয়েছি সেটা সেটা মানে বিয়ন্ড টু লিমিট। এবং আমরা আমরা হয়তো একটা ইট ভেঙেছি, কিন্তু রক্ত মানে কাউকে হত্যা করিনি, ঠিক আছে? এবং বিনা অপরাধে আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করেছে, ঠিক আছে? আমরা সেই সময় রাজনীতি করেছি, এখনো রাজনীতি করছি, এবং সামনে বাংলাদেশের অবস্থা যে কোনো পরিস্থিতি হোক, আমি আমার লাইফে কখনো বিদেশে যাই নাই, কখনো প্রয়োজন অনুভব করিনি। এবং আমি বলছি এই বাংলাদেশের অবস্থা যত আনরেস্ট সিচুয়েশন হোক, আমি এখানে থেকে আমার বুদ্ধি বিবেকে যেটা সঠিক মনে করে আমি সেই রাজনীতিটাই করতে চাই। এবং এখানে আমি আজকে বলছি যে আমি যেই ভোটাধিকারের জন্য লড়াই করছি, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে সকল দল প্রতিযোগিতামূলক ভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে, তাদের মনের মানুষরা নির্বাচিত হবে, সেই লড়াইটা করছি। আমি এখনো সেই লড়াইটা করছি, এবং আমি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে এই জুলাই গণ অভ্যুত্থানের একজন সক্রিয় সামনের সারির একজন মানুষ, সামনের সারি না পিছনের সারির জনগণ এটা বিবেচনা করবে। কিন্তু আমি এইরকম দায়িত্ব পালন করা সত্ত্বেও আমি এখনো মনে করি যে সকল দলের পার্টিসিপেশন হওয়া উচিত সামনের নির্বাচনে। এটাই আমার ইচ্ছা, এটাই আমার আকাঙ্ক্ষা। আমি মনে করি বাংলাদেশের নাগরিকদেরও আকাঙ্ক্ষা যে সকল দলের মানুষের নির্বাচনের অংশগ্রহণের সুযোগ থাকা উচিত, এবং তারা নিরাপদে সেই নির্বাচনে অংশগ্রহণ করুক। আমি এই প্রসঙ্গে আসবো, কমেন্ট গুলো ছিলাম, আমি শুধু একটু যোগ করে নিই। আপনি সোশ্যাল মিডিয়ায় কিন্তু সরব, আমিও সরব। আমার যেটা পাওনা সেটা হলো আমার এই চ্যানেলেই আমাকে কেউ কখনো কমেন্ট করে আমি আওয়ামী লীগের দালাল, কেউ বলে বিএনপির দালাল, বিএনপির দালাল অসংখ্য বলে, জামাতে ইসলামের দালাল এটাও আমাকে বলেছে। তার মানে এটাই আমার অর্জন। আর এটা হচ্ছে এই যে হুমকি দেয়া, প্রথম দিকে আজকে 18 সাল থেকে তো আমার সোশ্যাল মিডিয়া যাত্রা শুরু। প্রথম দিকে একটু ঘাবড়াতাম, ভাবতাম জিরি টিরি করি। এখন মাসে 2-4-5টা এই কমেন্টে তো আছে, রেগুলার শোতে কমেন্টে এই দেখে নিবে, সেই দেখে নিবে, বাসায় এসে পিটাবে, রাস্তায় পাইলে পিটাবে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেহেতু পার্সোনাল নাম্বার দেয়া, আমি এগুলো এখন মনে করি যে এগুলো আসলে গ্রাহ্য না। যারা এগুলো করে তাদের কোনো আদর্শ নেই। পরবর্তী কমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, অস্ত্র গায়েব হলো এ বিষয়ে আলোচনা করিনি। তার আগে আরেকজন বলছেন এ সমস্ত লোক রাজনৈতিক নেতা হয় কিভাবে, প্রশ্ন তুলছে আমাকে ভূমিকা ভাই। আছে, যাই হোক, আমরা জানি। আমি যে কারণে আমি দেখেছি তারেক রহমানকে আমি আজ থেকে চিনি না, তাকে চিনি শেখ হাসিনার সময় থেকে, এবং এখনো তার বক্তব্যগুলো আমরা ফলো করি, যে কারণে আমি মনে করেছি যে তার কাছ থেকে অনেক কিছু জানার আছে। এবং আজকে যে টপিক যাচ্ছে, জুলাই যে পুলিশ মারা গেল
তার বিচার হবে, তার জন্য তারেকেরও বিচার হবে। আমি জানি না তারেক ভাই সেটা আপনি বিচার চেয়েছেন, আচ্ছা, ইউনূস সরকার এখন তো শোনেন, যেদিন আমরা যদি কখনো পরাজিত হই তখন তো মানে এটা তো স্বাভাবিক, পরাজিত হলে বিচারের সম্মুখীন হতে হবে। তো যারা বিচার করতে চান তারা তো আমার সামনে আসতে হবে, সামনে আসেন, গল্প করি, কথা বলি, ঠিক আছে? না, পুলিশ হত্যা যারা করেছে এটা আলাদা ডিজাইন, এটার মধ্যে তারেক রহমান জড়িত আছেন আমার ঠিক মানে। তারেক ভাই, আন্দোলন ছিল কোটা চাকরি, কোটা প্রথা বিলুপ্ত, কিন্তু এসব কি হয়েছে? কোটায় তো ইউনূস সরকার প্রধান উপদেষ্টা হয়েছেন, অনেকেই কতজনকে চাকরি দিয়েছেন ইউনূস বলবেন তারেক ভাই? ইউনূস সাহেব যাদেরকে নিয়োগ দিয়েছেন, ইভেন তার উপদেষ্টা, সেখানেও স্বজনপ্রীতির অভিযোগ আছে। নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে আতিক ভাই? আমাকে জানতে চাচ্ছেন, আপনার কাছে জানতে চাই তারেক ভাই, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে? আপনি তো ক্ষমতার বলয়ের কাছেও আছেন এবং সক্রিয় রাজনীতি যে বলয়টা তার মধ্যে আছে। শেষ জানাচ্ছি, আবু সাইদ কি পুলিশের গুলিতে মারা গেছে? তারেক ভাইয়ের কাছে জানতে চাই। তারপর 32 নম্বর ভাঙা নিয়ে অনেকগুলো কমেন্ট, 32 নম্বর কেন ভেঙেছেন, কি করেছেন, সেসব নিয়ে আমি নিজেই আপনার কথা বলেছি যে আপনি অনেকগুলো জানিয়েছেন, অসংখ্য কমেন্ট। তারেক ভাই, আমি এগুলোতে যাচ্ছি না। সবশেষ যে কমেন্টটা, প্রতি সেকেন্ডে কমেন্ট ঢুকছে, দেশ কি আজ ভালো আছে? আপনাকেও প্রশ্ন করেছে কয়েকজন, আমাকে প্রশ্ন করেছে, আমরা আগেই ভালো ছিলাম। আপনার কি মন্তব্য? যে বলছে আগেই ভালো ছিলাম, সে হয়তো বা আগেই ভালো ছিল। আবার আমার জায়গা থেকে আমি এখন জেলখানায় নাই, আমি তো জেলে ছিলাম, রিমান্ডের শিকার হচ্ছিলাম। আমি তো তার চেয়ে ভালো আছি, জেলে তো অন্তত নাই, ঠিক আছে? ভালো থাকাটা আপেক্ষিক বিষয়। যার অনুকূলে যখন যেটা হবে সে তখন ভালো থাকবে, আবার প্রতিকূলে যাবে একটু খারাপ থাকবে। আগে যে ভালো ছিল সে হয়তো বা আগেই রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা, বিভিন্ন কিছু তার অ্যাক্সেস ছিল, ক্ষমতা ছিল, সে ভালো থাকবে। ক্ষমতা হারালে সে খারাপ থাকবে। আবার আমরা ক্ষমতা পাইনি, আমরা অন্তত জেলখানায় নাই, ওই জন্য সুক্রিয়া, বেশি কিছু প্রত্যাশা নাই, ওটাই আমাদের, বেঁচে আছি, এটাই জরুরি খবর।